আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 10 ডিসেম্বর 2024। দর্শক, দেশের বহুল প্রচারিত সংবাদপত্রগুলোর প্রধান খবর নিয়ে বিবিসি বাংলার আয়োজনটি শোনার আমন্ত্রণ। দাম বাড়িয়ে বাজারে ফিরল লুকানো সয়াবিন তেল। সমকাল পত্রিকার প্রধান শিরোনাম এটি। এতে বলা হয়েছে, গতকাল সোমবার দাম বাড়ানোর এক ঘোষণায় আচমকা বাজার থেকে হারিয়ে যাওয়া লুকানো তেলের বোতল ফিরেছে দোকানে দোকানে, সেজেছে থরে থরে। বাজারে এখন বোতলজাত সয়াবিনের অভাব নেই। কিছু অসাধু ব্যবসায়ী সয়াবিন কাণ্ড ঘটিয়ে নিজেরাই প্রমাণ করে দিলেন এই কারসাজিতে তারাই জড়িত। সংকট দেখিয়ে সরকারকে চাপে ফেলে একদিকে সয়াবিন তেলের দাম বাড়িয়েছেন, অন্যদিকে এই কদিনে নানা অপকৌশলে ক্রেতাদের থেকে বেশি মূল্য নিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, এটা স্রেফ দিনে দুপুরে ডাকাতি ছাড়া আর কিছুই নয়। প্রকৃতপক্ষে তেলের কোনো সংকটই ছিল না। ফন্দি এঁটে কয়েকদিন ক্রেতার নাভিশ্বাস তুলে সরকারকে জিম্মি করে অসাধু ব্যবসায়ীরা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অতীতেও ঘটেছে এমন ঘটনা। ভোক্তাদের দাবি, আজ তেল, কাল চিনি, পরশু হয়তো অন্য কোনো পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে সুবিধা নেবে সিন্ডিকেট ব্যবসায়ীরা। তাতে একদিকে ভোক্তার খরচ বাড়বে, অন্যদিকে সরকারও পড়বে চাপে। তাই এখন যেসব তেলের বোতল বাজারে সরবরাহ করা হচ্ছে, সেগুলো কখন আমদানি করা হয়েছে, আমদানি দর কত ছিল, কবে নাগাদ বাজারজাত করা হয়েছে, এইসব তথ্য খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে বাজারে প্রতিযোগিতা তৈরি করতে ছোট ব্যবসায়ীর জন্য সৃষ্টি করতে হবে আমদানির সুযোগ। হাসিনাকে রেখেই এগোবে ভারত, এটি আজকের পত্রিকার প্রধান শিরোনাম। এতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকছেন, এটি মেনে নিয়েই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ করতে চায় দেশটি। ভারত মনে করে দেশটিতে শেখ হাসিনার অবস্থান সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে প্রভাব ফেলবে না। গতকাল সোমবার ঢাকা সফরে আসা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এমন বার্তা দিলেন বাংলাদেশকে। বিক্রম মিশ্রি একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে তার সরকারের উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছেন। অবশ্য এ বিষয়ে বাংলাদেশ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি এ দেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে অন্য দেশের কথা বলাটা সরকার গ্রহণ করছে না। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে বার্ষিক পরামর্শমূলক সভায় এফওসি যোগ দিতে বিক্রম মিশ্রি গতকাল ঢাকায় আসেন। গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর এটি দেশটির কোনো উচ্চ পদস্থ কর্মকর্তার প্রথম বাংলাদেশ সফর। দিল্লি থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়া, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচার, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, দুই দেশের ভিসা কমিয়ে দেওয়া সহ দ্বিপক্ষীয় সম্পর্কে অস্থিরতার মধ্যে সফরটি অনুষ্ঠিত হয়। এই খবরটি আজকের পত্রিকা সহ দেশের প্রায় সব পত্রিকার প্রধান শিরোনাম। মংডুতে বাংলাদেশ সীমান্তের শেষ বিজিপি ঘাঁটির পতন, এটি নয়াদিগন্ত পত্রিকার প্রধান শিরোনাম। এতে বলা হয়েছে, মিয়ানমারের জান্তা সরকারের সাথে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাত সহিংসতা চরম আকার ধারণ করেছে। এরই মধ্যে গত রোববার কক্সবাজার বান্দরবান সীমান্তবর্তী তুমরু কোনারপাড়া ওপারে মিয়ানমারের মংডু অঞ্চলে সামরিক জান্তার সর্বশেষ সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিপির ঘাঁটির পতন ঘটেছে। এই ঘটনার পর চলমান সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। সীমান্ত এলাকায় বাংলাদেশের ভেতরে চলাচলরত মাছ ধরার নৌকা ও ট্রলার দেখলেই গুলি ছুটছে বিদ্রোহীরা। এমন পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ জুড়ে স্থানীয়দের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদিকে মংডু দখলের পর সেখানে বসবাসরত মুসলিম রোহিঙ্গাদের উপর বিদ্রোহী গোষ্ঠীর হামলা, অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞের আশঙ্কা করছেন বাংলাদেশে থাকা স্বজনরা। গোয়েন্দা সূত্রের বরাতে প্রতিবেদনটিতে বলা হয়েছে, মংডু দখলের পর আরাকানিরা সেখানের মুসলমান রোহিঙ্গাদের উপর হত্যাযজ্ঞ চালাতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশে ফের রোহিঙ্গার ঢল নামার আশঙ্কা রয়েছে। EU countries urged to shift visa center from Delhi, বা ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরানোর আহ্বান, এটি নিউ এজ পত্রিকার প্রধান শিরোনাম। এখানে বলা হচ্ছে, বাংলাদেশের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে ভারত থেকে ভিসা সেন্টার সরিয়ে ঢাকায় বা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থাপনের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। গতকাল সোমবার তিনি ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কূটনীতিকদের সাথে আয়োজিত এক বৈঠকে এই আহ্বান জানান।
ওই দিন দুপুর 12টায় আয়োজিত সেই বৈঠকে 19 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার। বৈঠকে অধ্যাপক ইউনুস বলেন, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না, ফলে তাদের শিক্ষা জীবনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অবস্থায় ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তর হলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে। এই খবরটিও আজ দেশের অনেক পত্রিকার প্রধান কিংবা দ্বিতীয় শিরোনাম হিসেবে এসেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা 28% বেকার। দৈনিক প্রথম আলোর প্রথম পাতার খবর এটি। এখানে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার 28%। পাশ করে যারা চাকরিতে আছেন তারা বেশিরভাগ স্বল্প আয়ের চাকরি করেন। নারী শিক্ষার্থী ও গ্রামের পাশ করা শিক্ষার্থীদের মধ্যে বেকারের সংখ্যা বেশি। ঢাকার একটি হোটেলে গতকাল সোমবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS আয়োজিত বার্ষিক উন্নয়ন সম্মেলনের তৃতীয় দিনে এই তথ্য তুলে ধরা হয়। দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি বেসরকারি মিলিয়ে 608টি কলেজ রয়েছে। BIDS গবেষণার জন্য এর মধ্যে থেকে 61টি কলেজ বেছে নেয়। গবেষণার জন্য 1340 জন পাশ করা শিক্ষার্থী, পড়াশোনা চলছে এমন 670 শিক্ষার্থী, 61 জন অধ্যক্ষ এবং 100 জন চাকরিদাতার সঙ্গে কথা বলেছে। গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ থেকে পাশ করা শিক্ষার্থীর 42.29% বেতনভোগী চাকরিজীবী, আর নিজেই উদ্যোক্তা হয়েছেন 16.24%। খণ্ডকালীন চাকরি ও আরও পড়াশোনা চালিয়ে যান 13.22%, আর বেকার 28.24%। সাগরে তেল গ্যাস অনুসন্ধানে কোনো সাড়া নেই। সংবাদ পত্রিকার প্রধান শিরোনাম এটি। এতে বলা হয়েছে, সুযোগ সুবিধা বাড়িয়ে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট বা উৎপাদন বন্টন চুক্তি PSC সংশোধন করার পরেও বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে অংশ নিতে আগ্রহ দেখায়নি কোনো বিদেশি প্রতিষ্ঠান। 7টি অনুসন্ধান কোম্পানি দরপত্র কিনলেও শেষ পর্যন্ত জমা দেয়নি কেউ। গতকাল সোমবার বেলা 1টায় দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। 6 মাস সময় দিয়ে গত 10ই মার্চ দরপত্র আহ্বান করেছিল পেট্রোবাংলা। সেপ্টেম্বরে সময় শেষ হওয়ার আগেই অংশগ্রহণ আরও প্রতিযোগিতামূলক করতে 3 মাস বাড়িয়ে 9 ডিসেম্বর দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করে অন্তর্বর্তী সরকার। শেষ পর্যন্ত বিদেশি কোনো কোম্পানি সাড়া না পাওয়ায় সাগরে তেল গ্যাস অনুসন্ধান আরও এক ধাপ পিছিয়ে গেল। কেউ অংশ না নেয়ার কারণ প্রসঙ্গে পেট্রোবাংলার চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ সরকার বলেন, কোনো কোম্পানি সেভাবে কিছু জানায়নি। ধারণা করা হচ্ছে গ্যাসের দরের বিষয়টি এখানে প্রভাবিত করে থাকতে পারে। 3-4 মাসের মধ্যে সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি, এটি দেশ রূপান্তর পত্রিকার দ্বিতীয় প্রধান শিরোনাম। এই প্রতিবেদনে বলা হচ্ছে, প্রয়োজনীয় সংস্কার শেষ করে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি নেতারা। এছাড়া ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্তেরও বিরোধিতা করা হয়েছে দলটির পক্ষ থেকে। বড় ধরনের সংস্কার করে নির্বাচন। IMF এর এক উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন বার্তা দেওয়ার পরদিন গতকাল সোমবার বিএনপির পক্ষ থেকে ভোটার তালিকা ও নির্বাচন নিয়ে এই মন্তব্য করা হয়। গতকাল বিকেলে ঢাকার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সেখানে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সঠিক ভোটার তালিকা প্রণয়নে বাড়ি বাড়ি যাওয়া নয়, আপগ্রেড চায় বিএনপি। দলটির পক্ষ থেকে এও বলা হয়েছে, বিএনপি সংবিধান সংস্কার কমিশনে যে প্রস্তাব দিয়েছে তাতে আগামী নির্বাচন করতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। শিলংয়ে পালিয়ে যাওয়া সিলেট আওয়ামী লীগ নেতারা ধর্ষণে অভিযুক্ত, কলকাতায় গ্রেপ্তার 4। এটি মানবজমিন পত্রিকার প্রথম পাতার শিরোনাম। গতকাল সোমবার অন্যান্য খবরের পাশাপাশি এই খবরটিও আলোচনায় ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে পালিয়ে এসে আশ্রয় নেয়া আওয়ামী লীগের 6 নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর মামলার ভিত্তিতে তাদের 4 জনকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। মামলার পর অভিযুক্তরা শিলং থেকে কলকাতায় পালিয়ে গিয়েছিলেন। পুলিশের দাবি, মেঘালয়ের রাজধানী শিলংয়ে একটি আবাসিক হোটেলে থাকাকালীন তারা ধর্ষণের ঘটনায় জড়িয়ে পড়েন। পুলিশের কাছে অভিযোগ জানান ভুক্তভোগী। এরপর তারা কলকাতায় পালিয়ে নিউ টাউনের একটি ফ্ল্যাটে উঠেছিলেন। সেখানেই অভিযুক্তদের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করে বিধাননগর ও শিলংয়ের পুলিশ। কলকাতার
আটককৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহ সভাপতি আব্দুল লতিফ রিপন ও যুবলীগের সদস্য ইলিয়াস হোসেন জুয়েল। পলাতক দুইজন হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিন্টু। গৃহযুদ্ধের এক দশকে সিরিয়ার অর্থনীতি সংকুচিত হয়েছে প্রায় ৮০%। এটি বণিক বার্তা পত্রিকার প্রধান শিরোনাম। এতে বলা হয়েছে, গৃহযুদ্ধ শুরুর আগে 2011-তে সিরিয়ার অর্থনীতির আকার ছিল ৬১.৩৯ বিলিয়ন, অর্থাৎ ৬,১৩৯ কোটি ডলারের সমপরিমাণ। বিশ্বব্যাংকের হিসাবে এক দশকেরও বেশি সময় গৃহযুদ্ধ চলাকালে 2022 সালে দেশটির মোট জিডিপি নেমে এসেছে 17.৫ বিলিয়ন বা ১,৭৫০ কোটি ডলারে। সেই অনুযায়ী এই সময় দেশটির অর্থনীতির সংকোচন হয়েছে ৭৯.৮০%। সিরিয়ার অর্থনীতির বড় চালিকা শক্তি ছিল জ্বালানি তেল উত্তোলন ও রপ্তানি। গৃহযুদ্ধ শুরুর সময়ে 2011 সালে দেশটির দৈনিক অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন সক্ষমতা ছিল 40 কোটি ব্যারেলেরও বেশি। 2020 সালের মধ্যে সেটি 5 কোটি ব্যারেলেরও নিচে নেমে আসে। গৃহযুদ্ধের বছরগুলোয় ক্রমেই রুগ্ন থেকে রুগ্নতর হয়েছে এক সময়ের সমৃদ্ধ দেশ সিরিয়ার অর্থনীতি। অতীতে কখনোই অপুষ্টির সম্মুখীন না হওয়া দেশটির নাগরিকদের দৈনিক খাদ্যের যোগান নিশ্চিত করাটাই হয়ে দাঁড়িয়েছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাশার আল আসাদ সরকারের শেষ সময়ে এসে অর্থাভাবে সেনা সদস্য ও সরকারি কর্মীদের বেতনও বকেয়া হয়ে পড়েছিল। এই অর্থনৈতিক দৈন্যদশাই বাশার আল আসাদের পতনকে ত্বরান্বিত করেছিল বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সিরিয়ায় দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তী সরকার। দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথম পাতার একটি শিরোনাম এটি। এতে বলা হয়েছে, সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ গত রোববার দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় চলে যাওয়ায় সরকার শূন্য হয়ে পড়েছে দেশটি। ক্ষমতার সেই শূন্যতা পূরণে জোর প্রচেষ্টা চালাচ্ছে প্রেসিডেন্ট বাশারের ক্ষমতাচ্যুতিতে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠী। তবে আপাতত গোষ্ঠীটি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে তোড়জোড় শুরু করেছে। এই সরকারের প্রধানের নাম দ্রুতই ঘোষণা করা হবে বলে তারা জানিয়েছে। সিরিয়ার বিদ্রোহী জোট জানিয়েছে তারা একটি অন্তর্বর্তী শাসক গোষ্ঠীর কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য কাজ করছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের গৃহযুদ্ধ কবলিত সিরিয়াকে আবার সংঘাতের দিকে ঠেলে দেওয়া এড়াতে এমন ঘোষণা বিদ্রোহী নেতাদের পরিপক্কতার উদাহরণ। দর্শক, আয়োজনটি এখন এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, প্রার্থনা সবার জন্য। আল্লাহ হাফেজ।